Okay, good afternoon to all of you are welcome to our class. তো আগের দিন আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে যে ওহমস লটা পড়েছিলাম। তো ওহমস ল পড়ার পর অনেকে আমাকে প্রশ্ন করেছিলে যে অনেকের কাছে ইলেকট্রোডাইনামিক্সের যে বেসিক কনসেপ্ট, সেই বেসিক কনসেপ্টগুলো কিছু অসুবিধা আছে। তো সেই বেসিক কনসেপ্টের জায়গা থেকে আমি আরেকবার শুরু করব। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ইলেকট্রোডাইনামিক্সের সব থেকে একটা ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে তার রেজিস্ট্যান্স বা রোধ। ঠিক আছে, এটা থেকে আজকে শুরু করব। তো রেজিস্ট্যান্স পড়বো, কন্ডাক্টেন্স পড়বো, তারপর কিছু প্রবলেম সলভ করবো, এইভাবে এগিয়ে যাব। ওকে ফাইন। তো আমাদের আজকে পড়ার বিষয় মূলত হচ্ছে আমরা স্টার্ট করছি রেজিস্ট্যান্স থেকে। ওকে, যে রেজিস্ট্যান্স জিনিসটা কি। তো আজকের বিষয় হচ্ছে মূলত রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মিন্স রোধ। ওকে, রোধ। তো এটা হচ্ছে একটা অবশ্যই ডেফিনেটলি ফিজিক্সের ভাষায় এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, কারণ একে পরিমাপ করা যায়। হ্যাঁ, তো আমরা শিখেছি যে যখন আমরা কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশিকে পড়বো আমরা কিভাবে পড়বো না, ভৌত রাশিকে পড়ার ক্ষেত্রে আমরা শিখেছিলাম যে তার 5টা পয়েন্ট আমাকে পড়তে হবে। যখনই আমি কোনো একটি ফিজিক্যাল কোয়ান্টিটিকে নিয়ে পড়াশোনা করব তখন আমার প্রথম কাজ হচ্ছে তার 5টা পয়েন্টকে পড়া। 5টা পয়েন্ট কি কি ছিল? এক ছিল ডেফিনিশন। তো রেজিস্ট্যান্স যেহেতু একটি ফিজিক্যাল কোয়ান্টিটি, তো তার 5টা পয়েন্ট আমাকে পড়তে হবে। ডেফিনিশন, ফর্মুলা, ডাইমেনশন, ইউনিট আর কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে প্রথম থেকে শুরু করি। তাহলে ফার্স্ট পার্ট হচ্ছে ডেফিনিশন। ওকে, ডেফিনিশন মিন্স রেজিস্ট্যান্স কাকে বলে, রোধ কাকে বলে। না, রোধ হলো পরিবাহীর একটি ধর্ম। যে ধর্মের জন্য পরিবাহী তার কারেন্টের যে প্রবাহ রয়েছে সেই প্রবাহকে বাধা দেয় তাকেই রোধ বলা হয়। এটা হলো আমার পুরো বেসিক কনসেপ্ট আর কি। বেসিক কনসেপ্ট কি বলছে না, রোধ হলো একটি ধর্ম। যে ধর্মের জন্য পরিবাহীতে কারেন্টের যে প্রবাহ রয়েছে, কারেন্টের যে ফ্লো রয়েছে, সেই কারেন্টের প্রবাহটাকে বাধা দেওয়া হচ্ছে, সেটাই হচ্ছে রোধ। ওকে ফাইন। তাহলে রোধ মূলত আমরা ডেফিনিশন থেকে পাচ্ছি যে রোধের মূল কাজ হচ্ছে রেজিস্ট টু কারেন্ট, অর্থাৎ কারেন্টকে রেজিস্ট করা, কারেন্টকে বাধা দেওয়া, এটা হচ্ছে তার মূল কাজ। ওকে, নেক্সট আমরা চলে আসছি তার ফর্মুলা। তার ফর্মুলা কি হবে না, ফর্মুলা দেখো আমরা ওহমস ল থেকে রেজিস্ট্যান্সের ফর্মুলা পেয়েছি। ঠিক আছে, আমরা ওহমস ল থেকে কি পেয়েছিলাম? V ইজিক্যাল টু IR। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি R ইজিক্যাল টু V বাই I, অর্থাৎ ভোল্টেজ বাই কারেন্ট, দ্যাট মিনস পোটেনশিয়াল ডিফারেন্স বাই কারেন্ট, বিভব পার্থক্য বাই কারেন্ট। তাহলে রোধের ফর্মুলা হলো বিভব পার্থক্য, আমি যদি বাংলায় লিখি বিভব পার্থক্য বাই প্রবাহ মাত্রা। ফাইন। তাহলে রোধের ফর্মুলা কি হলো? যে বিভব পার্থক্য বাই প্রবাহ মাত্রা। ওকে, এটা হলো তার ফর্মুলা বা তার রাশিমালা। ফাইন। তাহলে রোধ যে পরিবাহীর যে কারেন্টের ফ্লো তাকে বাধা দেয়। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আমরা পাচ্ছি রোধের ফর্মুলা পাচ্ছি বিভব পার্থক্য বাই প্রবাহ মাত্রা, অর্থাৎ কারেন্ট। নেক্সট হচ্ছে তার ডাইমেনশন। ঠিক আছে, তার ডাইমেনশন। তার ডাইমেনশন আমরা কি করে করবো না, ডাইমেনশন আমরা করতে শিখেছি তার ফর্মুলা থেকে করতে শিখেছি। তাহলে R ইজিক্যাল টু হলো V বাই I। ফাইন, R ইজিক্যাল টু হলো V বাই I। তাহলে R ইজিক্যাল টু যদি V বাই I হয়, তুমি কাজ করো উপরে V মানে কি? V মানে হচ্ছে তার বিভব পার্থক্য। ঠিক আছে, এখন বিভব পার্থক্যের ডাইমেনশন আমরা আগে পড়েছি, তবু আমরা বলে রাখছি বিভব পার্থক্যের ডাইমেনশনটা মনে হয় যে বিভব পার্থক্যের ফর্মুলা বা ডাইমেনশন, বিভব পার্থক্য সমান ছিল W বাই কিউ। W বাই কিউ অর্থাৎ ওয়ার্ক ডান বাই চার্জ, ওয়ার্ক ডান বাই চার্জ। আমি যদি পুরোটাই লিখি, অর্থাৎ বিভব পার্থক্য বা ভোল্টেজ V ইজিক্যাল টু আমার কি ছিল? W বাই কিউ। তাহলে V এর জায়গায় আমি লিখছি W বাই কিউ, অর্থাৎ ওয়ার্ক বাই চার্জ। আর নিচেতে কি আছে? নিচেতে কারেন্ট আছে। ওকে ফাইন। তাহলে W বাই কিউ ইন্টু I। ওকে, তাহলে উপরে রইল ওয়ার্ক আর নিচে রইল কিউ ইন্টু I।
এখন ওয়ার্কের ডাইমেনশন বার করতে হবে, চার্জের ডাইমেনশন বার করতে হবে, আর কার ডাইমেনশন বার করতে হবে, কারেন্টের ডাইমেনশন বার করতে হবে। ফাইন, এই তিনটে ডাইমেনশন বার করে তুমি এটা লিখতে পারো। বা তুমি একটা কাজ করতে পারো, আমরা তো রেজিস্ট্যান্স সমান পেয়েছি ভোল্টেজ বাই কারেন্ট, ভি বাই আই, আবার ভি সমান আমরা জানি ডাব্লিউ বাই কিউ। তাহলে তুমি এখান থেকে ভি সমান ডাব্লিউ বাই কিউ এর রেজিস্ট্যান্সটা আলাদা করে বার করে নিতে পারো, এর ডাইমেনশনটা আলাদা করে বার করে নিতে পারো। তাহলে এর ডাইমেনশন কি হচ্ছে দেখো, ডাব্লিউ সমান কি, ডাব্লিউ সমান হচ্ছে ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট বাই কিউ। এখন ফোর্সের ডাইমেনশন আমি মুখস্থ রাখতে বলেছিলাম, ফোর্সের ডাইমেনশন কি, এম এল টি ইনভার্স 2 ইনটু ডিসটেন্সে কত, ডিসটেন্সের এল বাই কিউ, চার্জের ডাইমেনশন কত হয়, আইটি। ফাইন, তাহলে এবার এটাকে টোটালটাকে গুণ করলে হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স 2 আর নিচেতে কত, নিচেতে আইটি। ওকে, তাহলে এই আইটিটা যদি উপরে ওঠে, এই আইটিটা যদি উপরে ওঠে তাহলে কি হবে না, এম এল স্কয়ার টি ইনভার্স 2 আর আইটা উপরে উঠলে আই ইনভার্স 1 আর এই টিটা উপরে উঠলে টি ইনভার্স 1। এবার হিসাব করো, এম এল স্কয়ার টি ইনভার্স 2 আর ইনভার্স 1 মানে ইনভার্স 3 আর আই ইনভার্স 1। ফাইন, তাহলে আমি ভোল্টেজের ডাইমেনশনটা আলাদা করে বার করে নিয়ে পাচ্ছি এম এল স্কয়ার টি ইনভার্স 3 আই ইনভার্স 1। ওকে, তাহলে তুমি এক কাজ করতে পারো, তুমি এই ফর্মুলাতে এটা বসিয়ে দিতে পারো ভোল্টেজের ডাইমেনশনটা। তাহলে উপরে আমি পেলাম এম এল স্কয়ার টি ইনভার্স 3 আই ইনভার্স 1 বাই নিচেতে কি আছে, নিচেতে আই। ফাইন, এখন এই আইটা উপরে উঠলে এম এল স্কয়ার টি ইনভার্স 3 আই ইনভার্স 1 আর এই আইটাও উপরে উঠলে আই ইনভার্স 1 হবে, তাই তো? তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স 3 আই ইনভার্স 2। ওকে, এম এল স্কয়ার টি ইনভার্স 3 আই ইনভার্স 2। ফাইন, তাহলে এটা হলো আমার কি, এটা হলো আমার রেজিস্ট্যান্সের যে ডাইমেনশন বা মাত্রা সেটা আমরা বার করলাম। কোথা থেকে বার করলাম না, ওহমস ল থেকে আমি ফর্মুলাটা পেয়েছি ভি বাই আই। ওকে, তাহলে ভি বাই আই যদি আমি পাই তাহলে ভি সমান হচ্ছে ডাব্লিউ বাই কিউ। হ্যাঁ, এটা আমি আলাদা করে বার করে নিয়েছি, অর্থাৎ ভি মানে বিভব পার্থক্য সমান কি হয়, কৃতকার্য বাই আধান, কৃতকার্য বাই আধান, ওয়ার্ক বাই চার্জ। এই ওয়ার্ক বাই চার্জের ডাইমেনশনটা আমি আলাদা করে এদিকে বার করে নিয়েছি। ওকে, তাহলে ওয়ার্ক বাই চার্জের ডাইমেনশনটা আলাদা করে বার করলে আমি পাচ্ছি এম এল স্কয়ার টি ইনভার্স 3 আই ইনভার্স 1। এবার আমি এই ফর্মুলাতে এই ভোল্টেজের ডাইমেনশনটা বসিয়ে দিচ্ছি আর নিচে একটা কারেন্ট ছিল, ক্যালকুলেশন করে আমি পেলাম রেজিস্ট্যান্সের ডাইমেনশন হচ্ছে এটা। ওকে, ফাইন, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তার ইউনিট। তাহলে আমার ফর্মুলা হলো, ফর্মুলাতে মেন কনসেপ্ট আমরা কোথা থেকে পেলাম না, ওহমস ল থেকে পেলাম। ডাইমেনশন আমরা পড়লাম, ইউনিট না ওহম। দেখো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তার এসআই ইউনিট হয়, এটা মনে রাখবে, এসআই ইউনিট হয় ওহম। ফাইন, আর সিজিএস ইউনিট আমরা মূলত এসআই ইউনিটকেই ব্যবহার করি, কিন্তু সিজিএস ইউনিটটাই বলি যে কোনো ইলেকট্রোডাইনামিক্স বা কারেন্টের যে কোনো পার্টের ক্ষেত্রে। ঠিক আছে, তোমরা সিজিএস ইউনিট মূলত স্ট্যাট যোগ করে, এই স্ট্যাট শব্দটা যোগ করে করতে পারো। তাহলে এসআই যদি ওহম হয় তাহলে সিজিএস হবে স্ট্যাট ওহম। ওকে, এটা হচ্ছে একটা মিথ বা কনসেপ্ট যে এসআই ইউনিট যদি ওহম হয় তাহলে তার সিজিএস ইউনিট হবে স্ট্যাট ওহম। যেমন ধরো আমি তোমাকে বলছি যদি চার্জের এসআই ইউনিট হয় কুলম তাহলে তার সিজিএস ইউনিট তুমি অবশ্যই বলতে পারো স্ট্যাট কুলম। যদি ভোল্টেজের ইউনিট তুমি পোটেনশিয়ালের ইউনিট তুমি ভোল্ট বলো, এসআই ইউনিট তুমি যদি ভোল্ট বলো তাহলে তার সিজিএস ইউনিট তুমি অবশ্যই স্ট্যাট ভোল্ট বলতেই পারো। ওকে, ঠিক সিমিলারলি আমরা যদি রেজিস্ট্যান্সের এসআই ইউনিট লিখি ওহম তাহলে সিজিএস ইউনিট অবশ্যই আমরা স্ট্যাট ওহম লিখতে পারি। ওকে, তাহলে ওহম আর স্ট্যাট ওহম। ফাইন, তাহলে এই দুটো আমরা পেলাম। আর কি, আর হচ্ছে কোয়ান্টিটি না, রেজিস্ট্যান্স মূলত হচ্ছে এসআই কোয়ান্টিটি, এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, এসআই স্কেলার কোয়ান্টিটি, রেজিস্ট্যান্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ওকে,
এই ইনফরমেশনটা তোমরা মনে রাখবে। এবার এই রেজিস্ট্যান্সের সঙ্গে আমি আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি পড়ে নেব, ঠিক আছে, তারপরে আমি আবার রেজিস্ট্যান্সের পার্টে ফিরে আসবো। রেজিস্ট্যান্সের সঙ্গে আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে, অবশ্যই তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স, ফাইন। অর্থাৎ রেজিস্ট্যান্স পড়েছি, রেজিস্ট্যান্স যেহেতু একটি ফিজিক্যাল কোয়ান্টিটি, তার 5টি পয়েন্ট আমি পড়ে নিয়েছি। ঠিক রেজিস্ট্যান্সের সঙ্গে মিল রেখে আমি আরো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পড়বো, সেটা হচ্ছে কন্ডাক্টেন্স। তাহলে কন্ডাক্টেন্স পড়তে গেলে তারও এই 5টি জিনিস আমাকে পড়তে হবে। কি কি পড়তে হবে? ডেফিনেশন পড়তে হবে, ফর্মুলা পড়তে হবে, ডাইমেনশন পড়তে হবে, ইউনিট পড়তে হবে, আর কোয়ান্টিটি পড়তে হবে কন্ডাক্টেন্সের। তাহলে রেজিস্ট্যান্স মানে ছিল রোধ, ঠিক আছে, অর্থাৎ যে কারেন্টকে প্রতিরোধ করে তোলে। দেখো শব্দটার মধ্যেই তোমরা বুঝতে পারছো যে রেজিস্ট্যান্সে বাংলা হচ্ছে রোধ। রোধ মানে কি? কাউকে রোধ করা, কাউকে রেজিস্ট করা, ঠিক আছে, কাউকে প্রতিরোধ করে তোলা। তাহলে কাকে এখানে সে প্রতিরোধ করে তুলছে? না, কারেন্টের যে ফ্লো থাকছে তাকে প্রতিরোধ করে তুলছে। তাহলে রোধ কাকে বলছি আমরা? রোধ হচ্ছে এমন একটি ধর্ম যে পরিবাহীর কারেন্টের প্রবাহকে বাধা দিচ্ছে, অর্থাৎ তাকে প্রতিরোধ করে তুলছে। তাহলে এটাই হলো রোধ, যে কারেন্টকে যে বাধা দেয় সে হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। আর কন্ডাক্টেন্সটা হচ্ছে ঠিক তার উল্টো, যে কারেন্টকে আরো প্রবাহ হতে সাহায্য করবে, আরো চলতে সাহায্য করবে, সেটা হচ্ছে কন্ডাক্টেন্স, বাংলায় যাকে আমরা বলি পরিবাহিতা। ওকে, রেজিস্ট্যান্সের বাংলা হচ্ছে রোধ, অর্থাৎ কাউকে প্রতিরোধ করা, এখানে সে কারেন্টকে প্রতিরোধ করছে। আর কন্ডাক্টেন্সের বাংলা হচ্ছে পরিবাহিতা, অর্থাৎ সে কাউকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। কাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে? এখানে ডেফিনেটলি সে কারেন্টের যে ফ্লো রয়েছে, সেই কারেন্টের ফ্লোকে সে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। সে বাধা তো দেয়ই না, সে কি করে? সে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে রেজিস্ট্যান্স আর কন্ডাক্টেন্স, অর্থাৎ বাংলায় যাকে আমরা বলছি রোধ আর পরিবাহিতা, এই দুটো কনসেপ্ট একে অপরের ঠিক উল্টো, একে অপরের ঠিক উল্টো, অর্থাৎ রেসিপ্রোকাল। ফাইন, একে অপরের ঠিক উল্টো, এটা মাথায় রাখবে যে রেজিস্ট্যান্স আর কন্ডাক্টেন্স, তাহলে এই দুটো কনসেপ্ট হচ্ছে একে অপরের উল্টো, রেসিপ্রোকাল। ফাইন, তাহলে ফর্মুলা কি হবে? না দেখো, যদি রেসিপ্রোকাল হয় তাহলে আমি ওহমস ল থেকে বলতে পারি, আমি এটা একটা ধারণা দিচ্ছি তোমাদের, রেজিস্ট্যান্সের ফর্মুলা কি ছিল? R ইকুয়াল টু V/I, এটা ছিল রেজিস্ট্যান্সের ফর্মুলা। যদি রেজিস্ট্যান্স আর কন্ডাক্টেন্স এই দুটো যদি একে অপরের বিপরীত হয়, তাহলে তুমি বলতে পারো যে কন্ডাক্টেন্সের ফর্মুলা হবে R ইকুয়াল টু I/V, উল্টোটা। ফাইন, আমি তো বললাম যে একজন আরেকজনের বিপরীত, একজন যদি বাধা দেয় আরেকজন কি করে? তাকে চলতে সাহায্য করে। তাহলে রেজিস্ট্যান্সের ফর্মুলা যদি V/I হয়, অর্থাৎ ভোল্টেজ বাই কারেন্ট হয়, তাহলে আমি কন্ডাক্টেন্স, এটা কন্ডাক্টেন্স লিখছি, তাহলে আমি C দিয়ে যদি ডিনোট করি, তাহলে কন্ডাক্টেন্সের ফর্মুলা বলতে পারি যে I/V, কারণ তারা দুজনের উল্টো। ফাইন, তাহলে ফর্মুলা তোমরা এটা করতে পারো। এবার দেখো, এবার কি করতে হবে? না, তার ডাইমেনশন নির্ণয়। না, ডাইমেনশন নির্ণয়, তুমি এই ফর্মুলা পেয়ে গেছো I/V, এই ফর্মুলা থেকে তুমি তার ডাইমেনশন নির্ণয় করতে পারো। ওকে, আরেকটা আমি কি বলেছিলাম? আরেকটা বলেছিলাম যে রেজিস্ট্যান্সের উল্টো। ফাইন, কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টো। দুটো ভাবে ডাইমেনশন নির্ণয় করা যায়। একটা তো আমি কন্ডাক্টেন্সের ফর্মুলা পেয়েছি C = I/V, এই ফর্মুলা থেকে ডেফিনেটলি তার ডাইমেনশন নির্ণয় করা যায়। আর একটা ভাবে তার ডাইমেনশন নির্ণয় করা যায় কি? রেজিস্ট্যান্সের ডাইমেনশনটা আমরা একটু আগে নির্ণয় করেছি V/I, তাই তো, অর্থাৎ ভোল্টেজ বাই কারেন্ট। তাহলে ভোল্টেজ বাই কারেন্ট করে আমরা যেটা ডাইমেনশন পেয়েছিলাম M(L²) T−3 I−2, ঠিক আছে, এটা আমরা রেজিস্ট্যান্সের ডাইমেনশন পেয়েছিলাম একটু আগে আমি ক্যালকুলেশন করেছি বলে আমি আর করলাম না। এখন এটা এর যদি উল্টো হয়, তাহলে আমি কন্ডাক্টেন্সের ডাইমেনশন বলতে পারি 1/M(L²) T−3 I−2। ফাইন, এটা এর উল্টো তো, তাহলে রেজিস্ট্যান্স যদি এটা হয়, তাহলে কন্ডাক্টেন্সটা অবশ্যই 1/, এটা হবে। এবার আমি কি করছি? আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি,
উল্টে মানে উপরে তুলে দিচ্ছে, উপরে তুললে এমটা প্লাস ছিল এমটা মাইনাস হবে, এলটা +2 ছিল -2 হবে, টিটা প্লাস কিউ হবে, আইটা +2 হবে। ফাইন। তাহলে এটা হলো আমার মূলত কন্ডাক্টেন্সের ডাইমেনশন। ওকে, ইউনিটটা তাহলে কি হবে না, এক্ষেত্রে তোমরা মনে রাখবে যেহেতু রেজিস্ট্যান্সের ইউনিট, ঠিক আছে, অর্থাৎ আমি বলতে চাইলাম যে রেজিস্ট্যান্স আর কন্ডাক্টেন্স উল্টো, তো তাহলে সবসময় উল্টো করে দেবে। রেজিস্ট্যান্সের যা ডাইমেনশন ছিল কন্ডাক্টেন্সের ডাইমেনশন হবে 1/, সেটা করবে। রেজিস্ট্যান্সের ফর্মুলা যা ছিল কন্ডাক্টেন্সের ফর্মুলা, অর্থাৎ রেজিস্ট্যান্সের ফর্মুলা ছিল V/I, কন্ডাক্টেন্সের ফর্মুলা তাহলে কি হবে 1/V/I। তাহলে এই V/I টা উপরে উঠে গেলে I/V উল্টে যাবে, ঠিক আছে, তার উল্টো হয় সবসময়, এটা মাথায় রাখবে। আর একটা কি না, তার হচ্ছে ইউনিট না, কন্ডাক্টেন্সের একটা খুব ইম্পর্টেন্ট ইউনিট হচ্ছে, আমি এইদিকে লিখছি, ঠিক আছে, দেখো রেজিস্ট্যান্সের ইউনিট কি ছিল, ওহম, OHM, ওহম। এখন কন্ডাক্টেন্স তো রেজিস্ট্যান্সের উল্টো, আমি বারবার এই কথাটা বলছি যে কন্ডাক্টেন্স রেজিস্ট্যান্সের উল্টো, তাহলে এর ইউনিটটাও আমি উল্টো করে লিখবো। লাস্টে এম ছিল, আমি প্রথমে এম লিখবো, তারপরে এইচ ছিল এইচ, তারপরে ও, তাহলে কন্ডাক্টেন্সের ইউনিট কি হয়ে গেল MHO, যাকে আমরা বলি মো। ফাইন, মো। ওকে, তাহলে রেজিস্ট্যান্সের ইউনিট ছিল ওহম, কন্ডাক্টেন্সের ইউনিট হয়ে গেল উল্টো করে লিখলে হয় মো। ফাইন। ওহমের চিহ্ন হচ্ছে এরকম, ওহমের চিহ্নটা হয় অনেকটা এরকম, তাহলে মোয়ের চিহ্ন কি হবে, মোয়ের চিহ্ন হবে অনেকটা এরকম। ফাইন, দেখো চিহ্নটা উল্টো, পুরো কনসেপ্টটা আমি উল্টো এটা বলতে চাইছি। ওহমের চিহ্ন যদি এটা হয়, মোয়ের চিহ্ন হবে এটা। ওকে, আর একটা কথা মনে রাখবো, মো কিন্তু এর এসআই ইউনিট নয়, মো অবশ্যই ডেফিনেটলি এর একটা ইউনিট, কন্ডাক্টেন্সের ইউনিট, কিন্তু মো কিন্তু এর এসআই ইউনিট নয়। এর এসআই ইউনিট কি না, এর এসআই ইউনিট হচ্ছে সিমেন্স, ঠিক আছে, কন্ডাক্টেন্সের এসআই ইউনিট হচ্ছে সিমেন্স, নট মো। মো ডেফিনেটলি একটা ইউনিট, এটা তোমরা মাথায় রাখবে, কিন্তু কন্ডাক্টেন্সের এসআই ইউনিট হচ্ছে সিমেন্স। ওকে, ফাইন, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স আর কন্ডাক্টেন্সের ব্যাপার স্যাপার গেল। এবার যেটা হচ্ছে, তাহলে আমরা রোধের ক্ষেত্রে কি পড়লাম, রোধের ক্ষেত্রে পড়লাম যে রোধ কি করে, রোধ পরিবাহীর যে কারেন্টের ফ্লো তাকে বাধা দেয়। এখন কোন একটি পরিবাহীতে আমি রোধ কিভাবে লাগাবো, ঠিক আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। না দেখো, রোধকে আমরা পরিবাহীতে ইন্টারনালিও পেতে পারি, তাকে এক্সটার্নালি লাগানোও যেতে পারে, দুটো ভাবেই পাওয়া যায়। অর্থাৎ আমি বলতে চাইছি পরিবাহীর মধ্যেই অভ্যন্তরেই রোধের সৃষ্টি হতে পারে, অথবা আমরা রোধকে বাইরে থেকে লাগাতেও পারি, এক্সটার্নালি আমরা তাকে পুটও করতে পারি। কিভাবে আমি সেটা আসছি। তাহলে একটা পরিবাহী, মনে করো সাপোজ একটা পরিবাহী, ফাইন, একটা পরিবাহীর আমি ছবি আঁকছি, মনে করো সাপোজ পরিবাহী কিরকম আমরা ছবি আঁকি, একটা তার, কপার ওয়্যার, দ্যাট ইজ দ্য পরিবাহী। তাহলে এরকম একটা কপার ওয়্যার থাকবে। এখন এই কপার ওয়্যারের মধ্যে যে রোধ আছে, সেই রোধটাকে আমি কিভাবে বোঝাবো না, রোধটাকে বোঝানোর জন্য তখন ডায়াগ্রামটা আঁকতে হয় এরকম, লাইক এ সটুথ ফাংশন। সটুথ ফাংশন মিনস করাতের মতন একটা সাইন, করাত তোমরা দেখেছো তো, করাতের মতো এরকম একটা সাইন দেওয়া হয়। তাহলে এটা একটা পরিবাহী, সাপোজ এ অ্যান্ড বি, এটা একটা পরিবাহী, তাহলে তার মাঝে এই পোর্শনটাকে বোঝানো হয় যে পরিবাহীর মধ্যে রোধ আছে, রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, এইভাবে ডায়াগ্রাম আঁকা হয়। ফাইন, তাহলে আমরা বলতে পারি যে সাপোজ এরকম যদি একটা ডায়াগ্রাম আঁকি, মনে করো এ আর বি, এটা একটা পরিবাহী, পরিবাহী মানে যে কারেন্ট পরিবহন করে, কপার ওয়্যার, সাপোজ এটা একটা কপারের তার, এর মধ্যে কটা রোধ লাগানো আছে, দেখো দুটো রোধ লাগানো আছে, এই একটা এই একটা। ফাইন, তাহলে রোধ লাগানো আছে, সেটাকে আমি যখন আমি তার ডায়াগ্রাম আঁকবো তখন তাকে এইভাবে আঁকতে হয়, সটুথ ফাংশনের মতো, অর্থাৎ করাতের মতো যেগুলো থাকে তাকে রোধ বলা হয়। তাহলে এটা R1 R2, তাহলে টোটাল রোধ কত আছে এই পরিবাহীতে না R1, মানে আমি বলতে চাইছি যে দুটো রোধ লাগানো আছে, টোটালটা কত আছে সেটা পরের ব্যাপার। তাহলে কটা রোধ লাগানো আছে, দুটো, R1 আর R2। ফাইন, এখন এই রোধ তুমি বাইরে থেকে এক্সটার্নালি লাগাতে পারো, ঠিক আছে, রেজিস্ট্যান্স বক্স কিনতে পাওয়া যায়, সেরকম রেজিস্ট্যান্স বক্স বাজার থেকে কিনে এনে বাইরে থেকে তুমি ওই রেজিস্ট্যান্স গুলো খুলে খুলে লাগাতে পারো।
আর পরিবাহীর অভ্যন্তরেও নিজস্ব রোধ তৈরি হয়ে যেতে পারে, তাকে আমরা বলি ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ। তাহলে অভ্যন্তরীণ রোধ কিভাবে তৈরি হয়? মনে করো যখন কোনো পরিবাহীকে তৈরি করা হচ্ছে তখন সেই পরিবাহীর মধ্যে কিছু অশুদ্ধি মিশে থাকে। যখন অর্থাৎ মনে করো কোনো একটা কপার ওয়্যার তো একটা পরিবাহী, তা যখন এই কপার ওয়্যার তৈরি করা হচ্ছে তো তৈরির সময় কি হয়? তৈরির সময় আমাদের অসতর্কতাবশত কিছু অশুদ্ধি ওই কপার ওয়্যারের মধ্যে মিশে যায়। যখন এই অশুদ্ধি মিশে যাচ্ছে তখন কি করছে? তখন ওই অশুদ্ধিগুলো কারেন্টের প্রবাহকে বাধা দিচ্ছে। তাহলে তখন কিন্তু ওই কপার ওয়্যারের মধ্যেই রেজিস্ট্যান্সটা থেকে গেল, তোমাকে আর বাইরে থেকে লাগাতে হচ্ছে না। তাহলে এইটা হচ্ছে পরিবাহীর মধ্যেই রেজিস্ট্যান্সটা থেকে গেছে, ঠিক আছে? তাহলে এইটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। অর্থাৎ যে রোধ পরিবাহীর অভ্যন্তরেই থেকে যায়, সৃষ্টি হয়, তাকে আমরা বলি অভ্যন্তরীণ রোধ। আর যে রোধকে আমরা এক্সটার্নালি বাইরে থেকে লাগাই, ঠিক আছে, তাকে আমরা বলি বাহ্যিক রোধ, ঠিক আছে? তাহলে পরিবাহীতে মূলত রোধ দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ হতে পারে, অর্থাৎ পরিবাহীর মধ্যেই কিছু রোধ থেকে গেছে, যে সময় পরিবাহীটা তৈরি করা হচ্ছিল কিছু অশুদ্ধি মিশে গেছে হতে পারে, যে কারণে ওই অশুদ্ধিগুলো থাকার কারণে পরিবাহীতে এসে কারেন্ট প্রবাহকে কিছুটা বাধা দিচ্ছে। তাহলে এটা পরিবাহীর মধ্যেই থেকে গেছে তৈরি করার সময় থেকে। তাহলে এগুলো হচ্ছে অভ্যন্তরীণ রোধ। অর্থাৎ যে রোধ পরিবাহীর মধ্য থেকে মানে পরিবাহীর অভ্যন্তরেই থেকে যায় তাদেরকে বলি অভ্যন্তরীণ রোধ। ফাইন। তাহলে একটা পরিবাহীতে সাপোজ ধরো, মনে করো আমি উদাহরণ দিচ্ছি, মনে করো কিভাবে একটা পরিবাহীর একটা সার্কিট ডায়াগ্রাম আঁকতে হয় সেটা হচ্ছে যে, দেখো একটা সার্কিট ডায়াগ্রাম, একটা সার্কিট চালাতে গেলে কি কি চাই? ডেফিনেটলি পরিবাহী চাই, তার চাই, কপার ওয়্যার চাই, আর কি চাই? একটা ব্যাটারি চাই, ব্যাটারি না থাকলে সার্কিট চলবে না। ফাইন, মানে আমি বলতে চাই যে সোর্স চাই, একটা বিভব চাই, ঠিক আছে? হতে পারে সেটা ব্যাটারি, হতে পারে তুমি অন্য কারোর সঙ্গে কানেক্ট করেছো। হ্যাঁ, একটা সোর্স চাই, কারেন্টকে যে তুমি পাঠাবে, কারেন্টকে পাঠানোর একটা সোর্স চাই, তা নাহলে কিন্তু সার্কিট চলবে না। আমি ব্যাটারি ধরে নিচ্ছি ক্ষেত্রে, ঠিক আছে? আর কি চাই? রোধ চাই। হ্যাঁ, তো মনে করো কোন একটা সার্কিট কিভাবে আঁকতে হয়? সার্কিট মূলত এইভাবে তুমি আঁকবে, ঠিক আছে? চার কোণার মতন আমি আঁকছি। এবারে এই সার্কিটে কি কি তৈরি করা হয়? মনে করো একটা ব্যাটারি থাকবে, আমি এখানে একটা ব্যাটারি লাগাচ্ছি। ফাইন, এখানে একটা ব্যাটারি লাগিয়েছি, ঠিক আছে? এটাকেই বিভব বলা হয়। এটা সোর্স, কারেন্টের সোর্স হচ্ছে এই জায়গাটা। এখন যে দাগটি ছোট থাকবে তাকে আমরা বলবো নেগেটিভ, আর যে দাগটি বড় থাকবে তাকে বলবো পজিটিভ, ঠিক আছে? পজিটিভ থেকে কারেন্ট বেরোয়, এটা মাথায় রাখবে। পজিটিভ থেকে কারেন্ট বেরোয়, তার মানে কারেন্ট এই দিক থেকে বেরোচ্ছে। ফাইন, তাহলে এই দিক দিয়ে বেরিয়ে এই দিক দিয়ে আসবে কারেন্ট, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এসে এসে এই নেগেটিভ প্রান্তে কারেন্ট ঢুকবে। কারেন্ট এইভাবেই যাতায়াত করে। ওকে, আচ্ছা, আর কি থাকবে? একটা রোধ থাকবে। আমি বাইরে থেকে একটা রোধ লাগিয়েছি, সাপোজ ধরো এই পজিশনে আমি একটা বাইরে থেকে রোধ লাগিয়েছি। ওকে, তাহলে এই পজিশনে আমি একটা বাইরে থেকে রোধ লাগিয়েছি, তাহলে এটা আর। ফাইন, তাহলে একটা ব্যাটারি আছে, কারেন্টও যাচ্ছে, কারেন্টকে আমরা কি দিয়ে লিখি? আমি আই দিয়ে লিখলাম সাপোজ। আর একটা কি করেছি? আমি একটা রোধকে বাইরে থেকে লাগিয়েছি। আর কি হয় পরিবাহীর মধ্যে? না, পরিবাহীর মধ্যে কোনো তার এই যে কপার ওয়্যার টোটাল যেটা পরিবাহী, তার মধ্যে নিজস্ব কিছু রোধ থেকে যায়, যাকে আমরা অভ্যন্তরীণ রোধ বলি। তো সেই রোধটাকে আমরা সাপোজ এইভাবেই আঁকবো, ঠিক ওইভাবেই আঁকবো, কিন্তু এটাকে আমরা ছোট হাতের আর দিয়ে ডিনোট করব, ঠিক আছে? অর্থাৎ আমরা বোঝাচ্ছি, এই ছোট হাতে আর দিয়ে বোঝাচ্ছি, রোধের মতন এঁকেছি, মানে এই এখানে একটা রোধ আছে, কিন্তু এই রোধটাকে আমরা বাইরে থেকে লাগাইনি, এই রোধটা পরিবাহীর অভ্যন্তরই আছে, এটা অভ্যন্তরীণ রোধ, এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। ফাইন, তাহলে একটা সার্কিটকে এইভাবে ড্র করতে হয়। একটা সার্কিট তুমি সাপোজ যেভাবে একটা সার্কিট আঁকবে, এঁকে দেবে, তার সঙ্গে ডেফিনেটলি একটা ব্যাটারি থাকতে হবে, একটা বিভব থাকতে হবে, একটা সোর্স থাকতে হবে। সোর্সের অবশ্যই দুটো প্রান্ত হবে, পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ থেকে কারেন্ট বেরোবে, কারেন্টকে তুমি আই দিয়ে ডিনোট করবে এবং তীর চিহ্ন দিয়ে দেখাবে কারেন্ট কোন দিকে যাত্রা করছে, তার যাত্রা পথটাকে, গিয়ে সে নেগেটিভে ঢুকবে। আর কি থাকে? একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে, আমি একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি এখানে।
আর কি থাকে না, সেই তারের একটা অভ্যন্তরীণ রোধ থাকবে। সেই অভ্যন্তরীণ রোধটাকে আমি এখানে ছোট হাতের আর দিয়ে দেখিয়েছি, রোধের মতনেরই ছবিটা এঁকেছি কিন্তু ছোট হাতের আর দিয়ে দেখিয়েছি যে অভ্যন্তরীণ রোধ। এবার আরো অনেক কিছু জিনিস থাকে যেগুলো আমরা পরে বলবো। মনে করো একটা কি থাকে, ঠিক আছে, তুমি এখানে একটা কি লাগাতে পারো, হ্যাঁ, তো এগুলো পরে ব্যাপার, এগুলো আমি অত আসছি না। আমি জাস্ট বেসিক ডায়াগ্রামটা দেখালাম যে এইভাবে আমাকে রোধের ডায়াগ্রাম বা কোন একটা সার্কিটের ডায়াগ্রামের মধ্যে কিভাবে রোধ লাগাবো, ঠিক আছে, তার ডায়াগ্রামটা আমি এখানে দেখালাম যে এইভাবে আঁকতে হয়। ফাইন, এখন বেসিক কনসেপ্টটা তোমাদের দেখালাম যেহেতু তোমাদের এই নিয়ে কোনো আইডিয়া নেই বলি। ওকে, তো আজকে মূলত আমরা এটাই পড়লাম, রোধ আর পরিবাহিতা, ঠিক আছে। পরের দিন আমরা কি করবো, পরের দিন আমরা রোধের আরো ডিটেল কনসেপ্ট গুলো পড়বো। ফাইন, রোধের আরো ডিটেল কনসেপ্ট গুলো পড়বো। এবার রোধকে আমরা কিভাবে যুক্ত করি, তার শ্রেণী সিরিজে যুক্ত করি না প্যারালালে যুক্ত করি, হ্যাঁ, অর্থাৎ শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়, এ নিয়ে আরো ডিটেল কনসেপ্টে পড়বো, ঠিক আছে। আজকে জাস্ট বেসিক ধারণাটা তোমাদের দিলাম। ওকে, আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ ভেরি মাচ।